আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পেনাল কোড। পেনাল কোডে আমরা শুরুতে যে বিষয়গুলো আলোচনা করবো একদম প্রিলিমিনারি কথাবার্তা, পেনাল কোড কি, কেন, ঠিক আছে, এবং এর খুব বেসিক জিনিসগুলো নিয়ে হালকা পাতলা ইতিহাস আমরা আলোচনা করবো। আমাদের এই আইনটা হচ্ছে পেনাল কোড 1860, 1860, যার বাংলা কি দণ্ডবিধি। দণ্ডবিধি নাম শুনে আমরা বুঝতে পারতেছি এটা একটা বিধি। প্রথম কথা হচ্ছে এটা একটা বিধি, মানে একটা কোড। এবং কোন ধরনের কোড? দণ্ড দেওয়ার জন্য কোড, দণ্ড সম্পর্কিত যে কোড, ঠিক আছে। তো এই আইনটা আগে জেনে নেই আমরা, এটা কোন ধরনের আইন। আমরা পড়েছিলাম আইনের বিভিন্ন প্রকারভেদ করেছিলাম, তার মধ্যে ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল এরকম একটা পার্ট ছিল। তারপরে ছিল সাবস্ট্যান্টিভ এবং অ্যাডজেক্টিভ, ঠিক আছে, মৌলিক আইন, তাত্ত্বিক আইন, ঠিক আছে। তো এইটা হচ্ছে কোন টাইপের আইন? সাবস্ট্যান্টিভ ল। সাবস্ট্যান্টিভ ল, এটা বাংলা হচ্ছে মূল আইন, তাত্ত্বিক আইন, মূল আইন, তত্ত্বগত আইন, ঠিক আছে, বা মৌলিক আইন। এটার কাজ কি? সাবস্ট্যান্টিভ ল যখন আমরা ক্লাস করেছিলাম শুরুর দিকে, প্রথম বা দ্বিতীয় ক্লাসে, তখন আমরা দেখছিলাম যে এই বিষয় নিয়ে আমরা বিশদ আলোচনা করছি। সাবস্ট্যান্টিভ ল কি নিয়ে আলোচনা করে? সাবস্ট্যান্টিভ ল হচ্ছে অধিকার, দায়িত্ব, কর্তব্য, ঠিক আছে। অধিকার, দায়িত্ব, কর্তব্য এবং অধিকার লঙ্ঘন হলে কি হয়? এই আইনের কাজ এগুলো স্যার। অধিকার লঙ্ঘনের কারণে সৃষ্ট অপরাধ, অপরাধের সংখ্যা, অপরাধের সংজ্ঞা এবং শাস্তি এই আইনের মধ্যে আলোচনা করা হয়েছে। অধিকার, বিভিন্ন ধরনের অধিকারের কথা, অধিকার, দায়িত্ব, কর্তব্য। অধিকার লঙ্ঘনের কারণে সৃষ্ট অপরাধ, ঠিক আছে, কারোর যে অধিকারটা রয়েছে সেই অধিকারটা যদি লঙ্ঘিত হয় সেটা একটা কি হবে? অপরাধ হবে। এবং সেই অপরাধগুলোর সংজ্ঞা, সেই অপরাধগুলোর শাস্তি এবং ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কীরকম? কিছু আছে প্রতারণা একটা জিনিস, প্রতারণার সাথে জালিয়াতি এটা একটা জিনিস। আবার কিছু আছে একটা অপরাধ, স্বতন্ত্র অপরাধ হচ্ছে খুন, একটা স্বতন্ত্র অপরাধ হচ্ছে ডাকাতি। আবার একসাথে আরেকটা অপরাধ হচ্ছে খুন সহ ডাকাতি, এটাও আলাদা এক ধরনের অপরাধ, ঠিক আছে। সেটার সংজ্ঞা, শাস্তি সবকিছুই আমাদের পেনাল কোডে রয়েছে। আচ্ছা, এইটার সাথে এই আইনে আমাদের যদি কোনো শাস্তি দিতে হয় তাহলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা বলা আছে ফৌজদারি কার্যবিধিতে, ঠিক আছে। কোন প্রক্রিয়ায় আমি এই আইনের অধীন শাস্তিগুলো ইমপ্লিমেন্ট করব, তার জন্য যে বিচার প্রক্রিয়া সবকিছু আছে ফৌজদারি কার্যবিধিতে। যেটা একটা কোন ধরনের আইন? এটা হচ্ছে পদ্ধতিগত আইন, ফৌজদারি কার্যবিধি, এবং সেটাকে আমরা নামের মধ্যে লেখা আছে ক্রিমিনাল প্রসিডিউরাল কোড। প্রসিজার মানে কি? পদ্ধতি, ওর মধ্যে বলা আছে যে এটা পদ্ধতি। আচ্ছা, তাহলে এবার একটু ইতিহাসের দিকে আমরা যাই যে পেনাল কোড কিভাবে আমাদের এখানে আসলো। আমরা জানি ব্রিটিশ শাসনামলে আমাদের পেনাল কোডটা এসেছে, 1860 সাল থেকে, এটা ব্রিটিশ শাসনামল। আচ্ছা, ব্রিটিশ শাসনের পূর্বে আমাদের উপমহাদেশে কি কোন ধরনের শাসন ব্যবস্থা ছিল? ব্রিটিশ শাসনের পূর্বে ভারতীয় উপমহাদেশ
মোগল শাসন এর পূর্বে ছিল যেটা সেটা হচ্ছে মুসলিম শাসন, আমরা মোগল ধরতে পারি, নবাবী শাসনও বলতে পারি, তাই তো? বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ছিল, ঠিক আছে। আবার কোথাও কোথাও হিন্দু রাজাদেরও আধিপত্য ছিল, জমিদারি না ঠিক, তাদের হচ্ছে রাজ্য ছিল। জমিদারিটা এসছে মোটামুটি এই পিরিয়ডটা, ব্রিটিশ পিরিয়ডটা, ঠিক আছে। তো আমাদের ওই সময় এই উপমহাদেশ, সাবকন্টিনেন্ট, তার মানে কি কি দেশ? ভারত, বাংলাদেশ, পাকিস্তান। এই উপমহাদেশে বিভিন্ন অঞ্চলে ছোটো ছোটো করে বিভিন্ন রাজ্য, বিভিন্ন নবাবী স্টেট, অথবা হচ্ছে যে দেখা গেছে যে সম্রাটের বিভিন্ন জায়গাগুলো ছিল। কখনো কখনো বাংলার ক্ষেত্রে সুবা, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইন, বিশেষ করে মুসলিম আইনগুলো চলছে, হিন্দুরা তারা যেখানে ইয়ে করছে সেখানে হিন্দু আইন ইমপ্লিমেন্ট করছে। আবার মুঘল সম্রাটরা যে শুধুমাত্র ইসলামিক লয় ফলো করছে ব্যাপারটা তাও না, যেমন সম্রাট আকবর তিনি আইনি আকবরী সেটা তৈরি করেন, ঠিক আছে। তো বিভিন্ন দেখা যেত যে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ক্রিমিনাল প্রসিডিউরাল এবং ওই ক্রিমিনাল যে অফেন্সগুলো আছে তার বিভিন্ন ধরনের শাস্তি বিভিন্ন জায়গায় আছে, ঠিক আছে। তো ব্রিটিশরা যখন শাসন করছে তখন দেখছে এটা একটা মানে এক এক জায়গায় এক এক ধরনের ইয়ে হয়, একটা কোডিফিকেশন নাই, কোনো কোডিফিকেশন নেই, একত্রীকরণের কোনো জায়গা নেই। তো সেই জায়গা থেকে মূলত এটার প্রয়োজন অনুভূত হয় যে যেহেতু পুরা একটা সাবকন্টিনেন্ট একটা রেজিমের আন্ডারে, একটা রুলিংয়ের আন্ডারে, তো সেই বিচারের সুবিধার্থে, বিচার কার্য পরিচালনার সুবিধার্থে সমস্ত কিছুকে একটা ইউনিফিকেশন করা দরকার, একত্রিত করা দরকার। তো সেই প্রয়োজন থেকে পেনাল কোডটা তৈরির জন্য একটা কমিশন গঠন করা হয়, যেটাকে উপমহাদেশের প্রথম ল কমিশন বলে আমরা জানি আর কি। এটা বলা হচ্ছে 1834 সালে গঠিত হয়, 1834 সালে, ঠিক আছে। ফার্স্ট ল কমিশন। সালে ফার্স্ট ল কমিশন গঠিত হয়। তো এটাও আপনাদের পরীক্ষাতে আসতে পারে, বার কাউন্সিলের জন্য আমি যা লিখছি বা যা বলবো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফার্স্ট ল কমিশন কত সালে গঠিত হয় এটা পরীক্ষায় আসতে পারে, 1834 সালে। কোথাও কোথাও এখানে 37 সালের কথা বলা আছে কোনো বই, ঠিক আছে। আমার কাছে বেশি অথেন্টিক লেগেছে 34 সালের কথা, যাই হোক। তো এরপরে এখানে চারজন ব্যক্তি ছিলেন, চারজন ব্যক্তি ইয়াতে এই ল কমিশন গঠন করা হয় এবং তাদের দায়িত্ব দেওয়া হয় পেনাল কোড তৈরির জন্য। শোনা যাচ্ছে? চারজন ব্যক্তির নাম এসছে, এই চারজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় এই পেনাল কোড প্রণয়নের জন্য, ওকে। সেই চারজন ব্যক্তির নামও আমাদের জানতে হবে। সেই চারজন ব্যক্তির মধ্যে একজন ছিল ওই কমিশনের চেয়ারম্যান, আর বাকি তিনজন ছিলেন চেয়ারম্যান মেম্বার, ঠিক আছে, সদস্য হিসেবে বাকি তিনজন ছিলেন। তো ল কমিশন, এখানে যে চেয়ারম্যান ছিলেন বা সভাপতি ছিলেন, যাই বলি আমরা, চেয়ারম্যান ছিলেন, ওনার নাম ছিল লর্ড ম্যাকুলে বলা হচ্ছে, লর্ড ম্যাকুলে, কেউ কেউ বলছে লর্ড আর একটা বিদেশি কিছু একটা নাম আছে, ব্যাবিংটন ম্যাকুলে, ব্যাবিংটন মাইকেল ম্যাকুলে, লর্ড মাইকেল ম্যাকুলে, MACULAY নাম, মানে বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের ইয়া দেওয়া আছে, স্পেলিং দেওয়া আছে। তো আমরা সংক্ষেপে মনে রাখতে পারি লর্ড ম্যাকুলে, বা যদি আমরা মনে করি লর্ড টিবি ম্যাকুলে সেটাও হবে, থমাস ব্যাবিংটন ম্যাকুলে, ঠিক আছে। মুখস্থ, একদম মুখস্থ করতে হবে আমরা, অ্যাটলিস্ট লর্ড ম্যাকুলে এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আদার্স মেম্বাররা ছিলেন, তাদেরকে বলা হচ্ছে কি কমিশনার। তিনজন ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন এমসি
ম্যাকলয়েড, এমসি ম্যাকলয়েড এরকম একটা নাম বলে, হ্যাঁ, কেউ কেউ বলে ম্যাকলয়েড, কেউ কেউ বলে এমসি ম্যাকলয়েড, ঠিক আছে। একটা হচ্ছে ম্যাকলয়েড, একটা হচ্ছে অ্যান্ডারসন, আর একজনের নাম হচ্ছে মিলেট, জন মিলেট, না জন মিলেট। তাহলে আমরা সংক্ষেপে মনে রাখবো, আপনারা আরো পড়ে নিবেন। একজনের নাম অ্যান্ডারসন, শুরু জনের নাম শুরু করেছি ম্যাকলয়েড, বাংলা লিখি, ঠিক আছে। ইংরেজি বিভিন্ন ধরনের বানান আছে বিভিন্ন বইয়ে। ম্যাকলয়েড, অ্যান্ডারসন এবং 3 নাম্বার হচ্ছে মিলেট, ঠিক আছে। প্রশ্ন কিভাবে আসে? প্রশ্ন আসবে এইভাবে যে ফার্স্ট ল কমিশনের চেয়ারম্যান কে ছিলেন, অথবা পেনাল কোড 1860 প্রণয়নের জন্য যে কমিশন গঠন করা হয় তার চেয়ারম্যান কে ছিলেন। 4টায় অপশন দেওয়া থাকবে, এই যে একটা, বাকি 3টায় 4টা অপশন দেওয়া থাকবে। তো আপনাকে ওখান থেকে ডিফাইন করতে হবে হু ওয়াজ দ্য চেয়ারম্যান, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে যে ফার্স্ট ল কমিশনের মেম্বার্স কারা ছিলেন, দিয়ে এরকম 4 জনের নাম, মানে প্রত্যেকটা অপশনে 4 জনের করে নাম দিবে। কিছু নাম দিবে আপনি হয়তো শুনে নিলেন, এরকম নাম দিবে। তো আপনাকে বের করতে হবে এই 4 জনের নাম, ম্যাকলয়েড, অ্যান্ডারসন, মিলেট। আমার যেটা ঝামেলা হতো সেটা হচ্ছে ম্যাকলয়েড আর ম্যাকুলে, এটা মানে উল্টা পাল্টা যেত, ঠিক আছে। আমি মনে রাখার চেষ্টা করতাম যে এম দিয়ে শুরু চেয়ারম্যান, পরে মনে হলো যে যার নামে লর্ড আছে সে হচ্ছে চেয়ারম্যান, ঠিক আছে। এটা একটা ট্রিক্স আছে, ঠিক আছে। অনেক সময় লর্ড নাও দিয়ে দিতে পারে, শুধু ম্যাকুলে দিয়ে দিতে পারে। তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে, পয়েন্টটা মনে রাখতে হবে যে চেয়ারম্যান হচ্ছে লর্ড ম্যাকুলে, কমিশনার হচ্ছে ম্যাকলয়েড, অ্যান্ডারসন এবং মিলেট, ঠিক আছে। তারা কি করেন, 1837 সালে প্রথম যে খসড়াটা সেটা তৈরি করেন এবং জমা দেন, ঠিক আছে। প্রস্তাবনা ওনারা জমা দেন। অতঃপর বহু কাল ধরে মানে তালে গোলে চলতে 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 এক প্রকারে গিয়ে চিন্তা করেন 37 সাল আর এটা কত 60 সাল, প্রায় 23 বছর, না 23 বছর পরে গিয়ে এটা পাস হয়। 23 বছর পরে গিয়ে পাস হয় এবং সাথে সাথে কার্যকরও হয়নি, ঠিক আছে, সাথে সাথে কার্যকরও হয়নি। আচ্ছা, কারোর কাছে বই আছে আইনের, ডিরেক্ট আইনের বইটা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি তারিখটা দেখাতে চাচ্ছিলাম, ওটা হচ্ছে দেখবেন আইনের বইয়ে এই যে উপরের দিকে লেখা থাকবে কত তারিখে পাস হলো, পাশের তারিখটা উপরে লেখা থাকবে, উপরে ডান পাশে লেখা থাকবে এই যে 6 অক্টোবর, এবং সাথে লেখা থাকে কত সালের কত নং আইন। এটা ছিল হচ্ছে 1860 সালের কত নম্বর আইন, 45 নম্বর আইন। 45 বলতে কি বোঝাচ্ছে? 45 বলতে 1860 সালে টোটাল অনেকগুলো আইন পাস হয়েছে ক্রম অনুযায়ী, তারিখ অনুযায়ী এটা 45 নম্বরে, ঠিক আছে। এটা হচ্ছে 1860 সালের 45 নম্বর আইন। এটাও প্রশ্নে আসতে পারে যে হ্যাঁ পেনাল কোড কত সালের কত নম্বর আইন, এটা আপনাদের প্রশ্নে আসতে পারে। আমরা সব কিছুর জন্য প্রিপারেশন নিয়ে দেবো। কত তারিখে পাস হয়, 6 অক্টোবর 1860, ঠিক আছে। আচ্ছা, আমরা ইফেক্ট করছিলাম, ডিফারেন্ট টাইপ অফ ইফেক্ট, মনে আছে? ডিফারেন্ট টাইপ অফ ইফেক্ট, আইনের বিভিন্ন ধরনের ইফেক্ট। এই ইফেক্টটা কি? ইফেক্টটা 3 ধরনের হতে পারে সাধারণত। কি কি? একটা হচ্ছে ইমিডিয়েট, ইমিডিয়েট মানে সাথে সাথে কার্যকর। একটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, আর একটা হচ্ছে প্রসপেক্টিভ ইফেক্ট। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট হচ্ছে পিছনে, আগে থেকে। এটা 60 সালের আইনটা পাস হয়েছে কিন্তু কার্যকর যদি হতো 59 সাল অথবা 58 সাল, তাহলে সেটাকে বলতাম আমরা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। আর প্রসপেক্টিভ ইফেক্ট হচ্ছে যখন পাস হয়েছে তার পরবর্তীতে যদি সেটা কার্যকর হয় সেটাকে বলবো আমরা প্রসপেক্টিভ ইফেক্ট। তাহলে এটাও প্রশ্নে আসতে পারে যে পেনাল কোডের ইফেক্ট কেমন ছিল, প্রশ্ন আসতে পারে। রেট্রোস্পেক্টিভ একটা অপশন, প্রসপেক্টিভ একটা অপশন, একটা হচ্ছে ইমিডিয়েট, একটা হচ্ছে কোনোটিই নয়। তাহলে আপনি কোনটা দিবেন? এটা হচ্ছে প্রসপেক্টিভ ইফেক্ট, যখন আইন তৈরি হয়েছে তার
পরে গিয়ে কত তারিখ থেকে 1 জানুয়ারি 1862। ঠিক আছে, তাহলে এটা কোন ধরনের ইফেক্ট? প্রসপেক্টিভ ইফেক্ট। ঠিক আছে, আচ্ছা এতক্ষণ যা যা বললাম, যা যা লিখলাম, এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? এগুলো পুরোটাই থিওরিটিক্যাল, প্রবলেম থাকার কথা না, শুধু করতে হবে। মাঝে মাঝে ঝামেলা লাগবে, মাঝে মাঝে ক্লিয়ার করেন প্রসপেক্টিভ জিনিসটা। আচ্ছা থ্যাংক ইউ। বললাম যে আইন যখন পাস হয়, একটা আইন পাস হওয়ার পরে ওই আইনের প্রথম ধারায়, সাধারণত প্রথম ধারায় বলা থাকে যে আইনটা কবে থেকে কার্যকর হবে। ঠিক আছে, 1 নম্বর ধারাতে সাধারণত বলা থাকে, 1 নম্বর ধারার যে টাইটেলটা হয়, এটার নাম হচ্ছে শর্ট টাইটেল কমেন্সমেন্ট অ্যান্ড এক্সটেন্ট, এই নামে হয়। শর্ট টাইটেল মানে এই ইসের নাম, ঠিক আছে, আইনের নাম কি হবে। এক্সটেন্ট মানে কোন কোন জায়গায় এটা কার্যকর হবে, পরিধিটা, এই আইনের পরিধি কোথায় কোথায় হবে। আর কমেন্সমেন্ট হচ্ছে কবে থেকে কার্যকর হবে। তো এই কার্যকারিতা 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে প্রসপেক্টিভ, একটা রেট্রোস্পেক্টিভ, আর একটা হচ্ছে ইমিডিয়েট। আপনি আইন কার্যকর, আইন পাস করানোর পরে আইনের প্রথম ধারা যদি লিখে দেন এখন থেকে আইনটা কার্যকর হবে, তাহলে ওইটাকে বলা হচ্ছে ইমিডিয়েট ইফেক্ট। আর যদি বলা থাকে যে এটা পিছনের কোনো তারিখ থেকে কার্যকর হবে, যে 1860 সালের 6 অক্টোবর থেকে আইন এই তারিখে আইনটা পাস হলো, যদি বলা থাকে এটা 1850 সাল থেকে কার্যকর, তাহলে এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, মানে পিছন কোনো তারিখ থেকে কার্যকর। হ্যাঁ, আর প্রসপেক্টিভ ইফেক্ট মানে সামনের কোনো তারিখ থেকে কার্যকর। এই আইনটা 1 জানুয়ারি 1862 সাল, এই সাল থেকে কার্যকর, এই তারিখ থেকে কার্যকর, তার মানে যেদিন পাস হলো তার পরবর্তী কোনো ডেট থেকে কার্যকর, তাহলে এটাকে আমরা বলবো কি? প্রসপেক্টিভ ইফেক্ট। ঠিক আছে, এই হচ্ছে 3 ধরনের ইফেক্ট। বিভিন্ন আরো যখন আমরা আইন করবো তখন আমরা এগুলো আবার আরেকবার করে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এর মধ্যে আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপর কথা হচ্ছে এই দণ্ডবিধিতে কতগুলা ধারা আছে? কতগুলা ধারা আছে? 23টা। আচ্ছা, মুছে দিলাম। ধারার সংখ্যা কতটি এই আইনে? 511। ঠিক আছে, তো এর মধ্যে যেটা আছে, অনেক ধারা মাঝখানে কি আছে, বিলুপ্ত আছে, অনেক ধারার সাথে ক আছে, আমরা ওগুলো কাউন্ট করবো না, অ্যাটলিস্ট পেনাল কোডের জন্য করবো না। ঠিক আছে, পেনাল কোডে যদি প্রশ্ন আসে পেনাল কোডে কতটি ধারা আছে, আমরা বলবো 511টি ধারা আছে। আচ্ছা, কতটি চ্যাপ্টার আছে, কতটি অধ্যায় আছে? 23টি। অধ্যায় সংখ্যা হচ্ছে 23। ঠিক আছে, কয়টা অধ্যায়? 23টা অধ্যায় আছে। আচ্ছা, এই ধারার সাথে আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে সর্বপ্রথম যখন পাস হয় তখন কতগুলা ধারা ছিল। ঠিক আছে, তার মানে মূল দণ্ডবিধিতে এই প্রশ্নটা কনফিউজিং আসে মাঝে মাঝে, যে দণ্ডবিধিতে ধারার সংখ্যা কত? 511। আর মূল দণ্ডবিধিতে ধারার সংখ্যা কত ছিল? 428। ঠিক আছে, মাথায় রাখবেন। এগুলা মুখস্থ, এগুলার কোনো বোঝাবুঝির কিছু নেই, এগুলা মুখস্থ। আচ্ছা, ওকে, এখন আমরা ধারার মধ্যে এখন আইনের মধ্যে চলে যাবো। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা ধারার মধ্যে চলে যাব। তার আগে আমরা দেখবো হচ্ছে প্রত্যেক আইনের যে জিনিসটা থাকে, প্রিয়াম্বল। ঠিক আছে,
প্রত্যেক আইনে কি থাকে একটা প্রস্তাবনা থাকে। প্রিয়াম্বলটা আমরা খেয়াল করবো। প্রিয়াম্বলে খুব সুন্দর কথা বলা আছে, খুবই সংক্ষেপে, হ্যাঁ খুবই সংক্ষেপে বলা আছে ভাইরাস। ভাইরাস মানে যেহেতু, ভাইরাস মানে যেহেতু, যেহেতু ভাইরাস ইট ইজ এক্সপেডিয়েন্ট। এক্সপেডিয়েন্ট মানে সমীচীন, প্রয়োজনীয়। ইট ইজ এক্সপেডিয়েন্ট, এটা প্রয়োজন বা সমীচীন। কি সমীচীন? টু প্রোভাইড। প্রোভাইড মানে কি? প্রদান করা বা দেওয়া। বা এখানে আমরা পড়বো হচ্ছে একটা নতুন আইন তৈরি করা, প্রোভাইড এ জেনারেল পেনাল কোড। একটা কি? সাধারণ পেনাল কোড ফর বাংলাদেশ। এখানে বাংলাদেশ কথাটা শুরুতে ছিল না, এখানে কি ছিল? ইন্ডিয়া ছিল, অথবা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থাকতে পারে এখন অ্যাকচুয়ালি, কিন্তু বর্তমান সময়ে কি আছে? বাংলাদেশ। এখানে বলা আছে বাংলাদেশের জন্য একটা জেনারেল, একটা সাধারণ পেনাল কোড তৈরি করা সমীচীন বলে, বা যেহেতু বাংলাদেশের জন্য একটা সাধারণ পেনাল কোড। এখানে সাধারণের নিচে দাগ দিবেন, কেন দাগ দিবেন? যেটা হচ্ছে এর আগে একটু আগে আমি বলেছি যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পেনাল কোড ছিল এবং সেই অনুযায়ী বিভিন্ন অপরাধ, কোথাও দেখা যাচ্ছে হাত কেটে দেওয়া, কোথাও দেখা যাচ্ছে একই অপরাধের জন্য। তো এই জন্য বলছে সাধারণ মানে কমন বা জেনারেল, সব জায়গায় সেম জিনিসটা হবে, সেটার জন্য এই আইনটা তৈরি করা। ঠিক আছে? তো যখন বাংলাদেশ আগে সাবকন্টিনেন্ট ছিল, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এরপরে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ঢুকলো, তখন এখানে পরিবর্তন করে লেখা হলো সাবকন্টিনেন্টের জায়গা পাকিস্তান। পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করলাম, তখন আমাদের এখানে লেখা হলো বাংলাদেশ। সেমই আছে, শুধুমাত্র আমরা আমাদের নামগুলো চেঞ্জ করে নিয়েছি। তো এখানে এটাই বলা হচ্ছে যেহেতু বাংলাদেশের জন্য একটি সাধারণ দণ্ডবিধির ব্যবস্থা করা সমীচীন এবং প্রয়োজনীয়, সেহেতু নিম্নরূপ আইন প্রণয়ন করা হলো, মানে এই আইনটা প্রণয়ন করা হলো। এইটুকু সংক্ষেপে কথা আছে। এরপর আমরা ধারাতে চলে যাব। 1 নম্বর ধারাতে বলে দেওয়া আছে টাইটেল। টাইটেল, টাইটেল মানে কি? টাইটেল মানে হচ্ছে নাম বা শিরোনাম, টাইটেল। তারপরে আছে এক্সটেন্ট, টাইটেল এক্সটেন্ট and operation. টাইটেল, এক্সটেন্ট এন্ড অপারেশন। টাইটেলে বলা আছে এই আইনের নাম হবে পেনাল, দা পেনাল কোড, দা পেনাল কোড, দা পেনাল কোড। তারপরে 2 নম্বর যে জায়গা এখানে আছে এক্সটেনশন, সরি এক্সটেন্ট, কোন জায়গার মধ্যে এটা কার্যকর হবে, এর পরিধি কি হবে, এর পরিধি কি হবে। এখানে বলা আছে সমগ্র বাংলাদেশের জন্য এটা কার্যকর হবে। তারপর একটা অপারেশনের কথা বলা আছে, মানে এই জায়গাটাই এক্সটেন্ট অফ অপারেশন, এক্সটেন্ট অফ এক্সটেন্ট অফ অপারেশন, মানে কোন জায়গায় কার্যকরটা হবে, কোন এলাকায় কার্যকরটা হবে। অন্যান্য আইনে দেখবো যে আমরা সাধারণত এখানে 3টা জিনিস থাকে, টাইটেল, এক্সটেন্ট অ্যান্ড কমেন্সমেন্ট। তো এখানে কমেন্সমেন্টের ব্যাপারটা নিয়ে আসেনি, এই ধারাতে নিয়ে আসেনি। আচ্ছা, 2 নম্বরে যেটা বলছে, 2 নম্বরে বলছে হচ্ছে এর ওই এক্সটেনশনটাই বলছে যে বাংলাদেশের ভেতরে অপরাধ সংগঠিত হলে তার ক্ষেত্রে কার্যকর হবে। এই সাধারণ কথাটা বলা আছে সেকশন 2-এ, বলছে প্রত্যেক ব্যক্তি বাংলাদেশের ভেতরে এই বিধির বিধানাবলী পরিপন্থী যে কার্যাদি কিংবা বিচ্যুতির জন্য অভিযুক্ত বলে বিবেচিত হবে, তার প্রত্যেক কাজ বা বিচ্যুতির জন্য এই বিধির অধীনে এবং প্রকারান্তরণে দণ্ডনীয় হবে। প্রকারান্তরে নয়, এটুকু আপনাদের পড়ার দরকার নেই, বলছে অন্য কোনো রূপ হবে না, দণ্ডবিধি অনুযায়ী তার শাস্তি হবে। এটুকু এই কথাটুকু বলা আছে। এখানে বোঝার 2টা জিনিস আছে। একটা হচ্ছে এখানে বলছে এনি অ্যাক্ট, আর একটা বলছে অমিশন। কি বলছে? অ্যাক্ট অর অমিশন। অ্যাক্ট মানে কি? কোনো কিছু করা, আর অমিশন মানে কোনো কিছু বাদ দেওয়া। 2টাই অপরাধ, হ্যাঁ না করে। অ্যাক্ট কোনটা? যেটা করা নিষেধ, সেটা করলে অপরাধ হবে, সেটা করতে হবে, সেটা যদি না করি সেটা অপরাধ হবে। ঠিক আছে? এই 2টা কথা কিন্তু বলছে এখানে, এবং আমি এর আগে বহু ক্লাসে একটা কমিশন নিয়ে কথা বলেছি যে মানে সুবিধা এটা যে বলবো যেটা আপনারা বুঝতে পারবেন, এর জন্য অতিরিক্ত সময় নেওয়া লাগবে। ঠিক আছে? তো অ্যাক্ট অ্যান্ড কমিশন এটা 2টাই কি হবে? 2 ধরনেরই, 2টাই অপরাধ হবে এবং 2টার শাস্তির কথাই কোথায় বলা আছে? পেনাল কোডে বলা আছে। এবং বলছে বাংলাদেশের যে কেউ, বাংলাদেশের ভেতরে সংগঠিত কোনো কিছু
যে কেউ বাংলাদেশের ভেতরে যদি কোনো অ্যাক্ট করে অথবা কমিশন করে তাকে বাংলাদেশের এই দণ্ডবিধির আন্ডারে শাস্তি দেওয়া যাবে। ক্লিয়ার? এখানে আরেকটা কথা আছে, এখানে যে কথাটা বলছে এভরি পারসন শ্যাল বি লায়াবল টু পানিশমেন্ট আন্ডার দিস কোড নট আদারওয়াইজ প্রোটেকশন হুইচ শ্যাল বি গিল্টি উইদিন বাংলাদেশ। এখানে যদি অন্য কোনো দেশের লোক বাংলাদেশে অপরাধ করে তাকে এই আইনের অধীনে সাজা দেওয়া যাবে কিনা? যাবে, কারণ এখানে বলেনি এক্সেপ্ট ফরেনার বা শুধু বাংলাদেশি, এরকম কোনো কথা কিন্তু বলেনি। বলছে প্রত্যেক ব্যক্তিকে, এই প্রত্যেকের মধ্যে বিদেশিও আছে, দেশিও আছে, এলিয়েন এনিমিও আছে, এলিয়েন ফ্রেন্ডও আছে, সব কিছু সবাইকে দণ্ডবিধির আন্ডারে শাস্তি দেওয়া যাবে যদি অপরাধটা কোথায় হয়? বাংলাদেশে হয়। এটা আছে 2 ধারার কথা। এবার আসেন 3 ধারায় আর একটু ইন্টারেস্টিং কথা বলছে, পানিশমেন্ট অফ অফেন্সেস কমিটেড বিয়ন্ড বাট হুইচ বাই ল মে বি ট্রাইড উইদিন বাংলাদেশ। বলছে বাংলাদেশের বাইরেও কোনো অপরাধ সংঘটিত হয়েছে, বাংলাদেশের বাইরে কোনো অপরাধ সংঘটিত হয়েছে, কিন্তু সেই অপরাধটাকে বাংলাদেশের আইনে এই পেনাল কোডের আন্ডারে শাস্তি দেওয়া যাবে। কোন কোন ক্ষেত্রে সেই কথাটা বলছে। কোন ক্ষেত্রে? তার 1 নম্বর ক্ষেত্র হচ্ছে যে ব্যক্তি অপরাধটা করছে সে হচ্ছে বাংলাদেশের নাগরিক। ঠিক আছে? বলছে হ্যাঁ আমি বাংলাদেশে বিদেশে গেছি, হ্যাঁ তো ওইখানে একটা খুন করে ফেলছি, ওইখানকার মানে খুনের দায়িত্ব আমার দেশে বিচার রুই ধরতে পারেন। আসতেছি। শুনেন আমি পড়ি, শুনেন। এনি পার্সন লায়াবল, প্রত্যেক ব্যক্তি কি হবে? দায়বদ্ধ হবে, দোষী হবে। বাই এনি বাংলাদেশ ল, বাংলাদেশের যে কোনো আইন দ্বারা, টু বি ট্রাইড ফর অ্যান অফেন্স কমিটেড বিয়ন্ড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যদি সে কোনো অপরাধ করে তাকে বাংলাদেশের আইনে যদি সে কি হয়? লায়াবল হয়, দোষী হয়, তাকে বাংলাদেশের আইনে শাস্তি দেওয়া যাবে, মানে এই পেনাল কোডে শাস্তি দেওয়া যাবে। Shall be dealt with according to the provision of this code for any act committed beyond Bangladesh in the same manner as if such act had been committed within Bangladesh. বলছে ওই জিনিসটা এমনভাবে ধরা হবে যে ওইটা আপনি বাংলাদেশেই করেছেন, তো বাংলাদেশেই করেছেন যদি ধরে নেই আপনারা শাস্তি দিতে বাধা নেই। আচ্ছা, বাধা নেই। এবার আসেন 3 ক্লিয়ার, 3 নাম্বার ক্লিয়ার হয়ে যাবে। 4 নাম্বারে আর এক ধাপ এগিয়ে গেছে। আর এক ধাপ এগিয়ে কি? বাংলাদেশের বাহিরে যদি কোনো অপরাধ সংঘটিত হয় এবং ওই অপরাধ যদি কোনো বিদেশিও করে, চিন্তা করেন বাংলাদেশের বাহিরে আবার কোনো বিদেশি করছে, একটা কন্ডিশন আছে, কোথায় অপরাধটা সংঘটিত হইতে হবে? বাংলাদেশের রেজিস্ট্রিকৃত কোনো বিমানে অথবা জাহাজে অথবা বাংলাদেশের মানে এনটিটি বহন করে এরকম কোনো জায়গায়। ধরেন MV-24 একটা ভেসেলের নাম, মানে জাহাজের নাম, ঠিক আছে? ওটা বাংলাদেশের রেজিস্টার্ড। তো ওই জাহাজটা ধরেন কানাডাতে আছে, ওই জাহাজের মধ্যে কানাডার কেউ অথবা ইংল্যান্ডের কেউ একটা অপরাধ সংগঠন করলো, এমনভাবে ধরা হবে ওই অপরাধটা বাংলাদেশেই সংগঠিত হয়েছে। এবং যেহেতু বাংলাদেশে সংগঠিত হইলে সে ফরেনার হোক, কমনওয়েলথের হোক, কানাডার হোক, তাকে তো শাস্তি দেওয়া যাবে। ওই ক্ষেত্রেও সেম, ওই ক্ষেত্রে সে যেহেতু বাংলাদেশি ভেসেলে অথবা বাংলাদেশি বিমানে অথবা বাংলাদেশি এনটিভিতে, যদি ওই কথাটা নাই, এটা মানে এক্সটেনশন হিসাবে নিয়ে আসা যেতে পারে, যে যেমন অ্যাম্বাসির কথা আমরা বলতে পারি, বিভিন্ন দূতাবাসে যদি কোনো অপরাধ সংগঠিত হয় সেটাকে ধরে নেওয়া হবে বাংলাদেশের মধ্যে এই অপরাধটা সংগঠিত হয়েছে এবং পেনাল কোড অনুযায়ী সেটা শাস্তিযোগ্য, পেনাল কোডের অনুযায়ী তাকে সাজা দেওয়া যাবে। ক্লিয়ার হলো? মোটামুটি 4 ধারা পর্যন্ত এই কথাগুলাই বলা আছে। এখন আপনাদের জন্য উদাহরণ পড়ব আমি, কারণ এই উদাহরণ থেকেই কোশ্চেন আসে, উদাহরণ থেকে এমসিকিউ কোশ্চেন আসে, উদাহরণ থেকে রিটেন কোশ্চেন আসে। 1 নম্বর উদাহরণে বলা আছে, ক বাংলাদেশের একজন নাগরিক, উগান্ডায় সে একটি খুনের অপরাধ সংগঠিত করে। বাংলাদেশের যে কোনো স্থানে তার সন্ধান পাওয়া গেলে খুনের দায়ে তার বিচার দণ্ডদান করা যাবে। মিস্টার জাহাঙ্গীর, আপনার প্রশ্নের উত্তর এটা। ক নম্বরে এটাই বলছে, একজন ব্যক্তি বাংলাদেশের নাগরিক, উগান্ডায় সে একটা খুনের অভিযোগে সে একটা খুন করে উগান্ডাতে, তাকে বাংলাদেশে যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরে তাকে
বিচার করা যাবে এবং দণ্ড দেওয়া যাবে, ঠিক আছে? মানে ধরে নেওয়া হবে ওই কোনটা সে, আপনি যেহেতু বাঙালি বাংলাদেশি, ওই কোনটা আপনি বাংলাদেশের মধ্যেই করেছেন। 1 নম্বর। আরো পয়েন্ট আছে। 2 নম্বর, খ একজন ইউরোপীয় ব্রিটিশ প্রজা, ইউরোপীয় ব্রিটিশ প্রজা, সে রংপুরে একটি খুনের অপরাধ সংঘটিত করে। কোথায়? রংপুরে। বাংলাদেশের মধ্যে তো অনেক সময়। বাংলাদেশের যে কোনো স্থানে তার সন্ধান পাওয়া গেলে খুনের দায়ে তার বিচার ও দণ্ডদান করা যায়। মানে নো ম্যাটার সে কোন দেশের নাগরিক, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে সে বাংলাদেশে একটা অপরাধ করছে, তাকে বাংলাদেশের যেখানেই পাওয়া যায় সেখানেই তাকে বিচার করা যাবে, সেখানেই তাকে দণ্ড দেওয়া যাবে। 2 নম্বর, বাংলাদেশ সরকারের অধীনে চাকুরিরত একজন বিদেশি নাগরিক খুলনায় একটি হত্যাকাণ্ড সংঘটিত করে। কোথায়? খুলনায়। এই লোকের স্ট্যাটাস কি? বাংলাদেশ সরকারের অধীনে চাকুরিরত। আগের সময় মনে হয় এখানে লেখা ছিল যে এই লোকটা হচ্ছে ব্রিটিশ সরকার আন্ডারে চাকুরিরত, যখন চাকরি হয়। যাই হোক, বাংলাদেশের যে কোনো স্থানে তার সন্ধান পাওয়া গেলে খুনের দায়ে তাকে গ্রেফতার এবং বিচার করা যাবে এবং দণ্ড দেওয়া যাবে। তারপরে ঘ, খুলনায় বসবাসরত একজন ব্রিটিশ নাগরিক ঘ চট্টগ্রামে একটি হত্যাকাণ্ড সংঘটিত করে। বুঝা গেল? তাকে যে কোনো জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য প্ররোচিত করে আরেকজন ব্যক্তিকে। ঘ হত্যাকাণ্ডের প্ররোচনার দায়ে অপরাধী, তাকে যে কোনো জায়গায় দণ্ড দিয়ে বিচার করা যাবে এবং শাস্তি দেওয়া যাবে, দণ্ড দেওয়া যাবে। আমার প্রশ্ন হয়ে যাবে না। আমার প্রশ্নটা হলো, ধরেন উগান্ডা, আমার উগান্ডা, ওকে, আমি বাংলাদেশে একটা হত্যার উদ্দেশ্যে একজন মারেছে, কিন্তু সে মরেনি, ব্রিটিশ সরকার ছাড়া হয়ে গেছে। আমার দেশে তো তার ধরে নিবে, যাবে অপরাধ করেছে, এটা ওই দেশের ব্যাপার, ও আপনাকে ধরবে কি না ধরবে সেটা তার ব্যাপার। কিন্তু বাংলাদেশের ব্যাপার হচ্ছে, বাংলাদেশে আপনাকে অবশ্যই ধরবে এবং আপনি ফেইল হইলেও আপনি অপরাধ সংগঠনের জন্য চেষ্টা করেছেন। যদি খুনের চেষ্টা করেন, অ্যাটেম্প টু মার্ডার, কত? 307 আপনি আপনাকে ট্রাই করা হবে, ট্রায়াল দেওয়া হবে। ধরুন আমি একবার শাস্তি ভোগ করে আসলাম, আমি কানাডা থেকে, হ্যাঁ, আবার বাংলা শাস্তি করবো। ওটা ডিপেন্ড করছে যে ওটাকে কনক্লুসিভ মনে করবে কিনা আমার কাছে। এটা আবার ইন্টারন্যাশনাল লয়ের পার্সপেক্টিভ, এটা পেনাল কোডের পার্সপেক্টিভ না। এটা দেখবে যদি ওই শাস্তিটাকে ভ্যালিড মনে করে, যদি ভ্যালিড মনে করে, কয়েকটা গ্রাউন্ড আছে ডাবল জিরো পার্টির ক্ষেত্রে। হ্যাঁ, এটা চলে আসবে আবার সিআরপিসি ডাবল জিরো পার্টির মধ্যে, যে একজন ব্যক্তি একবার অপরাধ করলে তাকে একবারই শাস্তি দেওয়া যাবে। ডাবল জিরো পার্টির কয়েকটা শর্ত আছে, যে কোনো এখতিয়ার সম্পন্ন আদালত বিচার করেছে কিনা। যদি আদালত কানাডার যে কোর্টে আপনাকে বিচার করা হয়েছে সেই কোর্টে যদি এখতিয়ার থেকে আপনাকে বিচার করেন, তাহলে সেটা ডাবল জিরো পার্টির আন্ডারে চলে যাবে, আপনাকে নতুনভাবে ট্রায়ালে নিয়ে আসা হবে না। তো অনেক ফ্যাক্টর আছে এগুলো, ঠিক আছে? এগুলো আরও ইন্টারন্যাশনাল আরও, যখন আপনারা আরও ভালো বুঝবেন, নিজেই বুঝবেন যে এটা আসলে কী হওয়া উচিত, কী হবে। আর আইনের ব্যাপার তো, আপনি যদি আর্গুমেন্টে যাচ্ছে খুশি করতে পারেন, ব্যাপারটা আপনার, ঠিক আছে? আচ্ছা, 4 পর্যন্ত গেল। 5 নম্বরে বলছে, এই যে আইন, পেনাল কোড, এই আইনের কোনো কিছু বিভিন্ন ধরনের মানুষের ক্ষেত্রে অন্যান্য যদি কোনো আইন থেকে থাকে, যেমন সৈনিকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, বিমান বৈমানিক করের জন্য বিভিন্ন ধরনের কোড তাদের জন্য আছে। মার্শাল ল বলি আমরা, বা অন্য কোনো আইন, বিভিন্ন ধরনের আইন আছে। নেভাল কি ওই একটার নাম, তাই না? আর্মিদের জন্য একটা আছে, নেভিদের জন্য একটা আছে, এয়ার ফোর্সের জন্য একটা আছে। তো ওইগুলা কোনো কিছুতেই এটা প্রভাবিত করবে না। ওই আইনগুলা স্পেশাল ল। হ্যাঁ, স্পেশাল ল আর পেনাল কোডের মধ্যে যদি কনফ্লিক্ট করে, মানে মাদার ল এবং স্পেশাল ল এর মধ্যে যদি কোনো কনফ্লিক্ট করে, সেই ক্ষেত্রে স্পেশাল লগুলো প্রিভেইল করে। যেমন যৌতুকের কথা, বা যৌতুকের কথা না, আমি আসি হচ্ছে নারী নির্যাতনের কথা। নারী নির্যাতনের কথা পেনাল কোডেও আছে, আবার নারী নির্যাতনের কথা আবার বিশেষ কোনো আইনেও বলা আছে। তো বাংলাদেশের জন্য কোনটা কখন কার্যকর হবে? সাধারণত স্পেশাল ল হয়ে গেলে মাদার লটা তখন ওই পার্সপেক্টিভে নিষ্ক্রিয় হবে, ঠিক আছে? এখানে কোনটা প্রিভেইল করবে? স্পেশাল লটা প্রিভেইল করবে, ওই অনুযায়ী শাস্তি বা দণ্ডটা দেওয়া হবে। এই হচ্ছে 5 ধারা পর্যন্ত আপাতত ডিসকাশন। 5 ধারা পর্যন্ত প্রিলিমিনারি ডিসকাশন। 6 ধারা থেকে 52 ধারা পর্যন্ত যে বিষয় নিয়ে আলোচনা করছে, এই আইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টার্ম ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। কোন শব্দ দ্বারা কি বোঝাবে
মানে কোন শব্দের সংজ্ঞা কি সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে 6 থেকে 52 ধারা পর্যন্ত। ঠিক আছে, 6 থেকে 52। এবং এটা কোন পার্ট এরকম প্রশ্ন আসে। এবার একটা প্রশ্ন এসেছে, হ্যাঁ পার্ট চ্যাপ্টার 2 তে এটা আছে আর কি। এবার একটা প্রশ্ন এসেছে যে জনশৃঙ্খলা বা শান্তি রক্ষা বা মানে অশান্তি তৈরি করা রিলেটেড এরকম এই আইনগুলো বা এই দণ্ডগুলো কোন চ্যাপ্টার মানে কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো ওইভাবে তো পড়ে যায়নি, তারপরে হিসাব করে করে আচ্ছা 1 থেকে মানে 5 পর্যন্ত হচ্ছে প্রিলিমিনারি ছিল, তার মানে 1 অধ্যায়। 6 থেকে 52 পর্যন্ত ছিল হচ্ছে যে 2য় অধ্যায়। তারপরে 53 থেকে 75 পর্যন্ত ছিল 3য় অধ্যায়। এরকম হিসাব করে করে মনে হয় যে এটা 8 চ্যাপ্টার। চিন্তা করেন 8 চ্যাপ্টার 141 থেকে শুরু করে 160 পর্যন্ত, 141 হ্যাঁ ইয়া থেকে শুরু করে বেআইনি সমাবেশ অ্যাসেম্বলি থেকে শুরু করে ওটা। তো ওটা হিসাব করে করে তারপরে লিখতে হয়েছে। তো আপনাদের প্রতি সাজেশন থাকবে, আপনারা যখন যেটা পড়বেন ওটা মাথায় গেঁথে নেবেন যেটা এই চ্যাপ্টারের আন্ডারে। ঠিক আছে, আচ্ছা কিছু কি আলোচনা করবো? দেখা থেকে এক্সপ্লেনেশন থেকে 6 থেকে 52 পর্যন্ত হচ্ছে এক্সপ্লেনেশন, বিভিন্ন টার্মের এক্সপ্লেনেশন সম্পর্কে বলা আছে। ঠিক আছে, 6 ধারাতে বলা আছে যে সমস্ত সংখ্যা কি হবে ব্যতিক্রম সাপেক্ষে হবে। ব্যতিক্রম সাপেক্ষে বলতে এই আইনের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যতিক্রম জিনিসগুলো দেওয়া আছে। যেমন কি, যেমন হচ্ছে ধারা 76 থেকে 106 পর্যন্ত এটাকে বলা হচ্ছে জেনারেল ডিফেন্স। জেনারেল ডিফেন্স সাধারণ ব্যতিক্রম। তার মানে কি, যে একটা শিশু যদি অপরাধ করে সেটা অপরাধ হবে কিনা। যখন মানে আইনে এরকম বলা আছে কোনো ব্যক্তি যদি এই করে সেটা কি হবে, একটা খুন হবে বলবে। তো সেটা অবশ্যই হবে কি ব্যতিক্রম সাপেক্ষে। কীভাবে ব্যতিক্রম সাপেক্ষে? ব্যতিক্রমের মধ্যে আছে 9 বছরের নিচে কোনো শিশু যদি কোনো অপরাধ করে সেটা অপরাধ বলে গণ্য হবে না। তাইলে ওইটা আমি যখন পড়বো খুন, কোনো ব্যক্তি এই করলে খুন হবে, তখন আমার এটাও মাথায় রাখতে হবে এটা ব্যতিক্রম সাপেক্ষে। যদি ওই খুনটা 9 বছরের নিচে কেউ করে তাহলে এটা খুন হবে না। ওকে, তাহলে এই ব্যতিক্রমগুলো আমাদের মাথায় রাখতে হবে। পাগল ব্যক্তি যদি কিছু করে সেটাও হবে না। আবার কেউ যদি সেলফ ডিফেন্সের জন্য কিছু করে সেটাও অপরাধ বলে গণ্য হবে। তার মানে আমরা যেটাই সংজ্ঞায়িত করবো না কেন আমাদের মাথায় কি থাকতে হবে? ব্যতিক্রমগুলো মাথায় থাকতে হবে, ওইগুলো সাপেক্ষে ওটা কার্যকর। ঠিক আছে, এই কথাটাই বলা আছে 6। আপনারা পড়ে নিবেন, আমি সবাইকে বলে দিলাম, সংক্ষেপে বলে দিলাম। আচ্ছা 7 নম্বরে বলা আছে একবার ব্যাখ্যাকৃত উক্তির তাৎপর্য। বলা আছে একবার যদি কোনো কিছুকে ব্যাখ্যা করা হয়েছে পরবর্তী ওই শব্দটাকে ওই অ্যাঙ্গেলেই ব্যবহার করা হবে, কোনো অ্যাঙ্গেলে ব্যবহার করা হয়নি এই আইনে। ঠিক আছে, 8 নম্বরে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে জেন্ডার। জেন্ডার মানে লিঙ্গ। লিঙ্গ বলতে কি বুঝিয়েছে? এখানে যে কথাটা আসছে আইনের মধ্যে বিভিন্ন জায়গায় লেখা থাকবে হি। হি, এই হি দ্বারা শুধু হি কে বোঝাই নাই, হি দ্বারা হি সি সবাইকে বোঝায়। আপনারা উদাহরণস্বরূপ আপনারা 21 নাম্বার সেকশন বের করেন। 21-এ পাবলিক সার্ভেন্টের ব্যাখ্যা দেওয়া আছে। পাবলিক সার্ভেন্ট মানে সরকারি কর্মচারী। 7 নাম্বারটা একটু পড়েন তো কেউ। 7 নাম্বার, Every person who holds any office by virtue of which he is empowered to place or keep any person in কনফাইনমেন্ট। এর যে বাংলা কথা সেটা হচ্ছে এভরি পারসন, প্রত্যেক ব্যক্তি। হু মানে যে, হোল্ড মানে কি ধারণ করা, মানে ধারণ করা। এনি অফিস কোনো পদবি ধারণ করে বাই ভার্চু অফ হুইচ হি এম্পাওয়ার্ড, সেই গুণে যেটার জন্য সে ক্ষমতাপ্রাপ্ত। দেখেন এখানে লেখা আছে হি, হু, হি। এই হি মানে কি শুধু পুরুষ মানুষ? এই কথাটাই ক্ল্যারিফিকেশন দিয়েছে কোথায়? 8 ধারাতে। এটা 8 ধারাতে এটা ক্ল্যারিফিকেশন দিয়েছে যে তিনি সর্বনামটি হি শব্দটা মেল এবং ফিমেল উভয় বোঝাতে ব্যবহার করা হয়েছে। যেমন আমাদের মানে আপনারা অনেকে শুনে থাকবেন সূরা আহজাবের একটা আয়াত আছে ইন্নাল মুসলিমিনা, অনেকে শুনে থাকবেন এই আয়াতটা, তাই না? এই আয়াত নাজিলের একটা পটভূমি আছে।
কোনো একজন মহিলা সাহাবী উনি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আক্ষেপ করে বলে যে কোরআনের সব আয়াত নাযিল হয়েছে শুধু পুরুষদেরকে কেন্দ্র করে, পুরুষদের কথা বলা হয়েছে, তো আমরা কি অন্যায় করলাম, এরকম একটা ক্ষোভ প্রকাশ করে। তার পরবর্তীতে এই আয়াতটা নাযিল হয়। এখানে প্রায় সম্ভবত মোরলেস 10 শ্রেণীর পুরুষ এবং মহিলার কথা বলা আছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, মুসলিম নারী এবং মুসলিম পুরুষ। প্রথম পুরুষের কথা বলছে মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, তারপরে মুমিনিনা ওয়াল মুমিনাত, ঠিক আছে, এইভাবে করে বলা আছে। তো এখানে সেম একটা জিনিস নিয়ে আছে, হি দিয়ে কি বোঝানো হবে, নারী পুরুষ সকলকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে। কোরআনে কোনো ব্যাপারে যদি এরকম লেখা থাকে যে কোনো ব্যক্তি যদি এই করে সে এই করবে, তার মানে কি হি সে আলাদা না, সেটা পুরুষ হতে পারে, সেটা নারীর জন্য প্রযোজ্য। সেই একটি জিনিস আমরা প্যানেল কোডেও দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে 10 নম্বর দেখবেন, একটু আমি যেগুলো বলবো পারলে একটু পেন্সিলটা লাগাবেন, পেন্সিল কাছে রাখবেন আর লাইন সাথে রাখবেন। পুরুষ আর নারী বলতে ম্যান এবং উইমেন বলতে কি বুঝিয়েছে? ম্যান বলতে সকল বয়সের পুরুষকে বুঝিয়েছে, উইমেন বলতে সকল বয়সের নারীকে বুঝিয়েছে। স্যার হচ্ছে আর্টলিঙ্গ হচ্ছে আর্টলিঙ্গ ওই সম্পর্কে কিছু বলেনি, ওই সম্পর্কে কিছু বলেনি, কিন্তু ওই যে যেহেতু এর আগের এক্সপ্লেনেশন কি বলছে, ই বলতে মেল ফিমেল সবাইকে বোঝাবে। যদি এরকম কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকে বা কোনো ব্যক্তি সম্পর্কে কিছু বলা হচ্ছে হি, সে যদি থার্ড জেন্ডারও হয় ডাজেন্ট ম্যাটার। আমরা কোনো যে তারে কি বলা আছে পেনাল কোডে যে পুরুষের জন্য এই শাস্তি, নারীর জন্য এই শাস্তি, এগুলো কিন্তু নাই। অপরাধের শাস্তি কথা বলা, অপরাধের শাস্তির কথা বলা আছে, তো সেটা পুরুষ হোক সেটা নারী হোক। হ্যাঁ, একটা জায়গায় একটু ডিফারেন্স আছে, কোথায়? একটা আছে একটা স্পেশাল প্রিভিলেজেস পাই একটা মহিলা যখন বেইলের পার্সপেক্টিভ, ঠিক আছে। তো স্যার তখন আমরা যে জুওলজিক্যাল ইয়ে চলে যাবো, ব্যাখ্যা চলে যাবো। আর্টলিঙ্গ দুই ধরনের। আচ্ছা, এটা বললাম না, এটা ডিপেন্ড করছে। আপনি যদি আর্গুমেন্টে আপনার জাজকে খুশি করাতে আপনি যা কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে ওই যে আপনাদেরকে একটা মামলার কথা বলছিলাম, যে বাঁশকে যদি আপনি ঘাস হিসেবে প্রমাণ করে দিতে পারেন, এটাই হচ্ছে ব্যাপার। আপনি সেটা সায়েন্স দিয়ে দেন, সেটা বায়োলজি দিয়ে দেন, আর্টস দিয়ে দেন, আপনার ব্যাপার। আচ্ছা, ব্যক্তি 11 দ্বারা গুরুত্বপূর্ণ। 11 দ্বারা পার্সন পড়ছি না আমরা, বড় একটা ক্লাস নিয়েছি আমরা পার্সনের উপরে, সেই কথাটাই সংক্ষেপে বলা আছে। পার্সন বলতে কি বোঝাচ্ছে? দ্য ওয়ার্ড পার্সন ইনক্লুডস এনি কোম্পানি অর অ্যাসোসিয়েশন অর বডি অফ পার্সন ওয়েদার ইনকর্পোরেটেড অর নট। এটা যে কোনো ব্যক্তিকে বোঝাবে, কিরকম ব্যক্তি, সেটা কর্পোরেশন হতে পারে, হ্যাঁ, সেটা হিউম্যান বিং না হইলেও। এখানে যে কথাটা বলছে includes any company, the person includes মানে কি? include মানে সংযুক্ত করবে, নিয়ে আসবে, তাই তো? includes মানে সংযুক্ত করবে, নিয়ে আসবে। পার্সন মানে এমনি তো আমরা বুঝি যে মানুষ, সাধারণ মানুষ, তার সাথেও নিয়ে আসবে আরো কি সম্পর্কে? কোম্পানি, অ্যাসোসিয়েশন, এক্স্যাক্টলি, বডি অফ পারসনস, ওয়েদার কর্পোরেটেড অর নট, কর্পোরেটেড অর নট, সে সমিতিভুক্ত হোক বা না হোক। আমরা যে একটু আগে ক্লাস বলেছিলাম প্রচুর হোটেলের কথা, ঠিক আছে। প্রচুর হোটেলটাও কি হবে? একটা পার্সন হতে পারে। প্রচুর হোটেলের বিরুদ্ধে যদি আপনারা কথাবার্তা বলেন যে প্রচুর হোটেলে পচা খাবার দেয়, তো প্রচুর হোটেল কি করতে পারে? তার প্রচুর হোটেল নাম নিয়েই আপনার বিরুদ্ধে ডিফেমেশনের মামলা করে দিতে পারে, ঠিক আছে। এই হচ্ছে পার্সনের ব্যাপার। তো আগের এই ক্লাসটা আমরা করছি দেখে আমরা পার্সন সহজে বুঝে গেলাম। আচ্ছা, পাবলিক 19 একবার জাজ। বাকিগুলো স্যার বাকিগুলো বেশি ইম্পর্টেন্ট না, আপনারা জাজটা দেখেন। এখানে বলছে জজ বলতে শুধু জজ হিসাবে নিযুক্ত বা জজ বলে ডাকা হয় এই ব্যক্তিগুলোকেই কাউন্ট করবে না, এছাড়াও আরও ব্যক্তিকে কাউন্ট করবে। যেমন দেওয়ানি কার্যবিধি বা ফৌজদারি আইনগত মানে চূড়ান্ত রায় দেওয়ার মতো ক্ষমতা আছে তাদের। সে অ্যাসিস্ট্যান্ট জাজ হোক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ হোক, আর হচ্ছে ম্যাজিস্ট্রেট, যে কোনো কিছুই হোক না কেন তাকে জাজ বলতে হবে, ঠিক আছে। এর মাঝে আপনাদের এই যে 17তম জুডিশিয়ারি পরীক্ষা রেজাল্ট হওয়ার পরে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে জাজ হয়েছে, এগুলো হচ্ছে যে বিভিন্ন জন পোস্ট দিচ্ছিল। তো কোনো একজন ব্যক্তি তো লিখছে তার ফেসবুক ওয়ালে বা কোনো গ্রুপে
যে সবাই লিখছে যে জাজ হয়েছে, তা সে কি জানে জাজ হইতে কত সময় লাগে? মানে তার কথা আছে যারা জাজ হয়েছে তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ মাত্র, এখন জাজ হইতে তো অনেক সময় লাগবে। ঠিক আছে, মানে জাজ মূলত মানে আইনে শুধু জাজ বলে তো কিছু নাই, জাজ বলে কিছু আছে, প্রত্যেকের সাথে কি আছে, কারোর সাথে অ্যাসিস্ট্যান্ট আছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে, কারোর সাথে জয়েন্ট আছে, কারোর সাথে অ্যাডিশনাল আছে, কারোর সাথে ডিস্ট্রিক্ট আছে, কারোর সাথে সেশন আছে, তাই না? শুধু জাজটা নাই, কিন্তু সবাই কিন্তু জাজ। তো ওই ব্যক্তির ওই চিন্তা ভাবনা তো না, তো মানে কেন তার এরকম মনে হয়েছে আমি জানি না, হয়তো সেই ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের হইতে পারে যে ইঞ্জিনিয়ার আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মধ্যে যে পার্থক্য হয়তো সেটা তার মাথার মধ্যে ঘুরতেছে, তুলে ধরছে। হতে পারে যে কোনো কিছু। তো আপনাদের মাথায় রাখতে হবে এরা সবাই হচ্ছে জাজ, সবাই জাজ, হোক সিভিল হোক ক্রিমিনাল। ঠিক আছে, বিচার করার ক্ষমতা মানে রায় দেওয়ার ক্ষমতা যদি কারোর থাকে, চূড়ান্ত রায় দেওয়ার ক্ষমতা প্রত্যেক ব্যক্তিকে কি বলা হবে? জাজ। আচ্ছা, বিশে দেওয়া আছে কোর্ট অফ জাস্টিস বা বিচারালয়, মানে এই সমস্ত কার্যক্রম যেখানে অনুষ্ঠিত হবে সেটাকে বিচারালয় বলা যাবে। আচ্ছা, আর একটা জায়গা আছে সাক্ষ্য আইনে যাদের একটা সংজ্ঞা আছে, সাক্ষ্য আইনে আমরা ওখানে যখন করবো তখন আরো ডিটেলস আছে। ওইখানে সমস্ত যারা সাক্ষ্য গ্রহণে সক্ষম ক্ষমতা প্রাপ্ত তাদেরকে জাজ বলা হয়েছে, কয়েকজন ব্যক্তিকে বাদ দিয়ে, কয়েকজন ব্যক্তিকে বাদ দিয়ে, যেমন আরবিট্রেটর যে মীমাংসা করে এরকম ব্যক্তিকে বাদ দিয়ে, বা হলফ যার কাছে হলফ করা যায়, হলফ নেওয়া যায়, এরকম ব্যক্তিকে বাদ দিয়ে বাকি সবাইকে জাজ হিসেবে সার্টিফাইড আছে। আচ্ছা, এই 21 নম্বরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, 21 নম্বরে এখন আসি না, 21 নম্বরে আসতে হবে। 21 নম্বরে পাবলিক সার্ভেন্ট, টোটাল 11 ধরনের পাবলিককে, 11 ধরনের লোকজনকে কি বলছে? সরকারি কর্মচারী হিসেবে সার্টিফাই করছে। ঠিক আছে, তো আপনার প্রশ্ন এভাবে আসতে পারে, নিচে কোন ব্যক্তি সরকারি কর্মচারী দিয়ে 1 নম্বর একটা দিল, 2 নম্বর একটা দিল, 3 নম্বর একটা দিল, 4 নম্বরে দিল, সকলে এরকম প্রশ্ন আসতে পারে, মাঝে দিয়ে একটা ভুল ভালো দিতে পারে। সো এটা খুব গুরুত্ব সহকারে করতে হবে। আর একটা প্রশ্ন খুব কমন আসে যে 21 ধারায় কতজন ব্যক্তিকে সরকারি কর্মচারী হিসেবে ঘোষণা করা হয়েছে? কতজন ব্যক্তি? 11 জন ব্যক্তি। মুখস্থ থাকতে হবে, আপনারা পারলে সাইডে লিখে দিতে পারেন 11 জন ব্যক্তি। সরকারি কর্মচারী হিসাবে গণ্য হবে 11 ধরনের, 11 জন না, 11 ধরনের ব্যক্তি। 11 চিনি। আচ্ছা, 23 ধারা লাগাবেন, 23 ধারা, 24 ধারা ইম্পর্টেন্ট, সাথে 25 ধারাও, হ্যাঁ 23, 24, 25। 23 আছে অবৈধ লাভ, রংফুল গেইন, অবৈধ ক্ষতি, রংফুল লস, আর হচ্ছে গেইনিং রংফুলি, লুজিং রংফুলি। অবৈধভাবে লাভ করা, অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। অবৈধ লাভ হচ্ছে আপনি কোনো সম্পত্তি এমনভাবে গেইন করলেন, এমনভাবে অর্জন করলেন যেখানে আপনার কোনো অধিকার নাই, এটা হচ্ছে অবৈধ লাভ। আপনার ওটা কোনো ধরনের এটার প্রতি কোনো ইন্টারেস্ট আপনার নাই। যেমন আপনাদের কারো ঘড়ি যদি আমি নিজের মনে করে নিয়ে চলে আসি, নিজের মনে করে বলতে আমি জানি যে এটা আপনার, তারপরে আমি নিয়ে চলে আসলাম, আমি ব্যবহার করছি, এটা তো আমার কোনো অধিকার নাই, কিন্তু এটা আমার কি হবে? অবৈধ লাভ হবে। অবৈধ ক্ষতিকার হচ্ছে আপনার হচ্ছে, হ্যাঁ আপনার এক্ষেত্রে অবৈধ ক্ষতি হচ্ছে, অবৈধ লাভ এবং ক্ষতি হচ্ছে পরিপূরক। ঠিক আছে, এটা তো বলছে বেআইনিভাবে এমন সম্পত্তির ক্ষতি যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আইনগত অধিকার রয়েছে, ওই ঘড়িতে আপনার আইনগত অধিকার রয়েছে, সেটা থেকে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথবা আপনার ঘড়িটাকে আমি যদি ভেঙে দিই, সেটাতে আমার লাভ হলো না, কিন্তু আপনার ক্ষতি হলো, এটা ওয়ান টাইপ অফ অবৈধ ক্ষতি। আচ্ছা, তারপরে অবৈধ লাভ করে অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, এটা যেটা বললাম এটাই। অবৈধ লাভ মানে কোনো ব্যক্তি অবৈধভাবে সম্পত্তি অধিকারে রাখলে এবং অবৈধভাবে অর্জন করলে উক্ত ব্যক্তি অবৈধভাবে লাভ করে বলে আখ্যায়িত হবে। আর যদি কারোর সম্পত্তি নিয়ে যাওয়া হয়, কারোর সম্পত্তির ক্ষতি হয়, তার কাছে সেটা হচ্ছে অবৈধ ক্ষতি হিসেবে আখ্যায়িত হবে। 24 নম্বর হচ্ছে ডিসঅনেস্টি, অসাধুভাবে। এই অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতির সাথে রিলেটেড জিনিস। কোনো ব্যক্তি এক ব্যক্তির অবৈধ লাভ বা অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে ওই কাজ অসাধুভাবে করা হয়েছে বলে
গণ্য হবে। বুঝলেন? এই অবৈধ লাভ আর অবৈধ ক্ষতি বললাম একটু আগে, ওইটা যদি কেউ করে থাকে তাকে বলা হবে যে এই ব্যক্তি অসাধুভাবে কাজটি করেছে, যেটা ইংরেজি হচ্ছে ডিসঅনেস্টলি। ডিসঅনেস্টলি। 25 হচ্ছে প্রতারণা। প্রতারণা করার অভিপ্রায়, প্রতারণা করার ইন্টেনশন নিয়ে, প্রতারণা করার ইন্টেনশন নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে কেউ যদি কোনো কাজ করে সেই কাজকে প্রতারণা হিসেবে গণ্য করা হবে। কাউন্টারফিট দরকার নেই, ডকুমেন্ট দরকার নেই, ডকুমেন্ট আমরা সাক্ষ্য আইনে পড়ব। 33 দেখেন, 33টা একটু দাগিয়ে রাখেন। এক কমিশন, এক কমিশন, আমার চলে আসতে হবে, এক কমিশন বারবার বলছি যাতে মনে রাখে, ঠিক আছে? এক দ্বারা বোঝাবে কোনো কাজের সিরিজ অথবা সিঙ্গেল একটা কাজ, সেটা এক করা, কোনো কিছু করা বা কোনো কাজের পুরো প্রক্রিয়ার মধ্যে কিছু একটা করা বা পুরো কাজটা করা, এটা কি করা হবে? এক হিসেবে ধরা হবে। যে ব্যাপারটা এরকম, একজন ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে বের হয়ে কোনো একটা দেয়ালে শীত কাটলেন, চিনি তো আমরা শীত কাটা, শীত কাটলেন এবং তিনি ওই ঘরে প্রবেশ করলেন, চুরি করলেন। এই যে প্রত্যেকটা কাজ, ট্রানজ্যাকশন, এটা প্রত্যেকটাই হচ্ছে তার কি একটা সিরিজ কাজ। এটা একটা সিরিজ মানে হচ্ছে অনেকগুলো ঘটনা একসাথে করে করা হচ্ছে। কমিশন কি? কমিশনও ওরকম, যদি কাউকে কোনো কাজ করতে বলা হয়, কোনো কাজ করতে বাধ্য, সেই কাজ সিঙ্গেল কাজ হইতে পারে, সেটা আবার সিরিজও হইতে পারে, ঠিক আছে? যেমন আপনার উচিত কি? আপনার উচিত হচ্ছে পরীক্ষা দেওয়া, এবং পরীক্ষা দেওয়ার আগে আপনার ভার্সিটির পেমেন্ট পরিশোধ করতে হবে। তো আপনি পেমেন্ট পরিশোধ করলেন না, পরীক্ষা দিতে আসলেন না, রেজাল্ট নিতে আসলেন না, টিচারদের সাথে কথা বললেন, এগুলো কি একটা সিরিজ। তো এগুলা প্রত্যেকটাও, যে কোনো একটাও যদি আপনি না করেন সেটাও অমিশন, কোনোটাই যদি না করেন সেটাও অমিশন। মানে ব্যাপারটা হলো আপনি অ্যাডমিশনে না গিয়ে আপনি পরীক্ষা দিতে চলে আসবেন, এটা কি একটা কাজ আপনি অমিট করে এসেছেন, অমিশন করে এসেছেন। দেখো 33 দরকার নাই, 34 ইম্পর্টেন্ট। 34 এখন অল্প একটু বলে রাখবো, এরপরে 149 ধারার সাথে আরো ডিটেলসে করবো। 149 নিয়ে আমাদের যখন ক্লিয়ার ধারণা চলে আসবে তখন আমরা ডিটেলস করবো। 34 ধারা বলছে কোনো অপরাধের জন্য কমন ইন্টেনশন মানে অভিন্ন অভিপ্রায়, মানে একটা অপরাধ আমি ঘটাবো, সেই অপরাধ ঘটানোর জন্য আমি একা হইলেও হবে না। 34 কখন আসবে? যখন আমার সাথে আরো কেউ থাকবে, অন্তত 2 জন। কয়জন? অন্তত 2 জন। প্রশ্ন এভাবে আসে, 34 ধারার ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় হতে গেলে কতজন মানুষের প্রয়োজন আছে? সর্বনিম্ন 2 জন। এটা মনে রাখবেন। ব্যাপারটা কিরকম? এটা আমরা 34টা সবসময় বেশিরভাগ দেখি আমরা 2 এর সাথে, 302 এর সাথে 34, আবার অন্যান্য জায়গার সাথে 34 থাকে, কিন্তু বাকিদের সাথে 34 আচ্ছা। হ্যাঁ, 34 ধারা কি? 34 ধারা হচ্ছে অভিন্ন অভিপ্রায়, একটা মেইন উদ্দেশ্য সাধনের জন্য কতিপয় ব্যক্তি যদি কোনো কাজ করে সেটাকে 34 ধারায় নিয়ে আসা যাবে। 34 ধারার ব্যাপার হচ্ছে 34 ধারা নিজে কোনো অপরাধ নয়, 34 ধারা নিজে কোনো অপরাধ নয়, অন্য যে কোনো অপরাধের সহযোগী হিসাবে কাজ করতে পারে। সহযোগী সেকশন, এটা অন্য যে কোনো সেকশনের সাথে সহযোগী হিসাবে এটা কাজ করতে পারে। 34 ধারার মূল থিম হচ্ছে একটা উদ্দেশ্য সাধনের জন্য কতিপয় ব্যক্তির কাজ, সেই কাজ একজন এক এক কাজও করতে পারে। যেমন হচ্ছে শিবলুকে খুন করার জন্য লাভলু ছুরিকাঘাত করছে, মালা ছুরি এনে দিয়েছে, আবার আর একজন ব্যক্তি সে হচ্ছে পুষ্পে দিয়েছে, মানে যে কোনো কিছু হতে পারে, ধরেছিল। প্রত্যেক ব্যক্তি 34-এর আন্ডারে চার্জ, তার বিরুদ্ধে 34-এর আন্ডারে চার্জ হতে পারে, ঠিক আছে? আমি ক্লিয়ার করে দিচ্ছি অনেক কিছু। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। মানে 34 বোঝা সব থেকে মানে ইজিয়েস্ট ওয়ে, যে এটা কোনো আলাদা কোনো অপরাধ নয়, কিন্তু অপরাধ করার জন্য এটা প্রয়োজন। কখন? যখন একাধিক মানুষ একটা অপরাধের সাথে জড়িত থাকে। যেমন এরকম হতে পারে, এই যে আমরা চক্র বলি, বিভিন্ন চক্র,
কিসের ডাকাতের চক্র হতে পারে, ছিনতাইয়ের চক্র হতে পারে, আবার মলম কাকের চক্র হতে পারে। তো একজন দেখা যাচ্ছে ইচ্ছা করে একজনের সাথে গা ঘেঁষতেছে, ধাক্কা দিচ্ছে, একজন দেখা যাচ্ছে যে তাকে কিছু খাওয়াচ্ছে। প্রত্যেকটা ব্যাপারে কি একটা চেইনের আন্ডারে এই প্রত্যেক ব্যক্তি ওই অপরাধের জন্য 34-এর আন্ডারে চার্জ করা যাবে। 34 খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং ভাইভাতে সব থেকে বেশি ধরা কোশ্চেন হচ্ছে 34 আর 149-এর মধ্যে পার্থক্য। এবার করে আরেকটা ধারা এরকম ধারা, সেটা হচ্ছে 299 আর 300-এর মধ্যে পার্থক্য, আর 34 আর 149-এর মধ্যে পার্থক্য। এ পর্যন্ত থাকবে? আচ্ছা, তাহলে আপনারা 150 আবার সহকারে বেলা একবারে না না না, ও অনেক বড় বুঝতে, ওইটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি বুঝতে হবে, ঠিক আছে? তো টাকা বুঝতে হবে, অনেক কিছু বুঝতে হবে। আচ্ছা, 41 নাম্বারটা একটু দেখেন। 41-এ বলে দেওয়া আছে স্পেশাল ল ইজ ল অ্যাপ্লিকেবল টু পার্টিকুলার সাবজেক্ট। স্পেশাল ল কাকে বলে, বিশেষ আইন কাকে বলে, যেটা পার্টিকুলার কোনো ম্যাটারে অ্যাপ্লিকেবল। যেমন যৌতুকের জন্য হতে পারে, নারী অধিকারের জন্য হতে পারে, নারী নির্যাতনের জন্য হতে পারে, যে কোনো পার্সপেক্টিভ হতে পারে। এটা হচ্ছে স্পেশাল ল। যেমন আপনারা ডিফেমেশনের কথা বলেন, ডিফেমেশন পেনাল কোডেও আছে, আবার ডিফেমেশন কোর্টে আছে, আবার ডিফেমেশন হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আছে, আইসিটি অ্যাক্ট, যে কোনো একটা মধ্যে থাকতে পারে, এর মধ্যে থাকবে। ওটা স্পেশাল কেন? ডিজিটাল মাধ্যমে যদি কোনো মানহানি করা হয় তার জন্য স্পেশাল। ওটা কোনো নির্দিষ্ট পার্টিকুলার ম্যাটারে। আচ্ছা, আপাতত এতটুকুই, এর থেকে বেশি 49 একটু দেখান, 49টা দেখান। বলা হচ্ছে এই প্রশ্নটাও আসে যে এখানে বলা আছে বছর এবং মাস। বলছে বছর এবং মাস যদি কোথাও লেখা থাকে তো এটাকে ধরতে হবে ব্রিটিশ ক্যালেন্ডার অনুযায়ী বছর এবং মাস। হ্যাঁ, 49-এর আগে কত বললেন? 49-এর আগে কত বলছি? 41। বিশেষ আইন। 44 পড়বেন আপনি। ইনজুরি আজকে বললেন না যে স্যার ইনজুরি হচ্ছে যে এই ক্ষেত্রে বলা যাবে কিনা, পড়তেছি আপনি শুনেন। ইনজুরিতে বলা আছে the word injury denotes any harm whatever illegally caused to any person in body, mind, reputation or property. তাহলে এখানে ইনজুরি লিখছাও, এটা প্রপার্টির ক্ষেত্রে হতে পারে, তার সুনামের ক্ষেত্রে রেপুটেশন আছে, সুনামের ক্ষেত্রে হতে পারে। ক্লিয়ার? তো আপাতত এতটুকুই আপনাদের জন্য আজকের ক্লাস, ঠিক আছে? শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাসে।